শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আপনারা শুনছেন মহিউদ্দিন আহমদের বই বেলা অবেলা থেকে ১৯৭২ থেকে ১৯৭৫ বাংলাদেশের অজানা ইতিহাস, শেখ মুজিবের শাসনামল। পর্ব ১০, শেখ মুজিব আওয়ামী লীগ। এখন শুনবেন নবম পর্বের পরের অংশ থেকে। পর্ব ১০। বেঙ্গল লায়ন্সের নিয়মিত প্রশিক্ষণ মহড়া হয় মাসে দুবার, বৃহস্পতিবার রাতে। ১৪ই আগস্ট ১৯৭৫ ছিল বৃহস্পতিবার। ওই রাতের একটি বিবরণ পাওয়া যায় অ্যান্থনি মাসকারেনহাসের ভাষ্যে। রাত ১০টায় ফারুক ও রশিদ অসমাপ্ত কর্মীতলা বিমানবন্দরের টারমাকে গেলেন। রাত ১১টায় উপস্থিত হলেন মেজর শরীফুল হক ডালিম, মেজর আজিজ পাশা এবং ক্যাপ্টেন বজলুল হুদা। ডালিম এবং পাশা সেনাবাহিনী থেকে আগেই অপসারিত হয়েছিলেন। ফারুক ও রশিদের বাহিনীর সদস্যদের মধ্য থেকে ৭৫ থেকে ১৫০ জনের ৩টি দল তৈরি করা হলো। একটি দল নিয়ে ডালিম গেলেন ইস্কাটনে আব্দুর রব সেরনিবাদের বাড়ির উদ্দেশ্যে। একটি দলকে নিয়ে রিসালদার মুসলেউদ্দিন গেলেন ধানমন্ডিতে শেখ ফজলুল হক মনির বাড়ির দিকে। মেজর মহিউদ্দিন ও সাবেক মেজর নূর চৌধুরীর নেতৃত্বে ১২০ জনের তৃতীয় দলটি গেল ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির দিকে। ফারুক ট্যাঙ্কের বহর নিয়ে ভোর ৪টা ৪০ রওনা হলেন শেরেবাংলা নগরে অবস্থিত রক্ষী বাহিনীর সদর দপ্তরের দিকে। মাত্র দুটো ট্যাঙ্ক নিয়ে তিনি পৌঁছলেন শেরেবাংলা নগরে। ট্যাঙ্কে কোনো গোলা ছিল না। ভোর ৫:15টায় ঢাকার ৩টি বাড়ির মানুষেরা আক্রান্ত হল। ভোর ৫টা ৪০ শেখ মুজিবের বুক ঝাঁঝরা করে দেয় ঘাতকের বুলেট। নিহত হন তার পরিবারের সবাই, যারা ওই দিন ওই বাড়িতে ছিলেন। ডালিম বেতারে ঘোষণা দেন, আমি মেজর ডালিম বলছি। খন্দকার মোস্তাকের বলিষ্ঠ নেতৃত্বে বীর সশস্ত্র বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছে। শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। রশিদ বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমদের বাসায় যান এবং তাকে শাহবাগে ঢাকা বেতার কেন্দ্রে নিয়ে আসেন। মোস্তাককে নতুন রাষ্ট্রপতি হিসেবে বেতারে ঘোষণা দেয়া হয়। ১৪ই আগস্ট রাতে লেখক আহমদ ছফা সোবহানবাগের কাছে ক্যান্টনমেন্ট সেন্টারের হোস্টেলে তার বন্ধু সিরাজউদ্দৌলা চৌধুরীর আশ্রয়ে ছিলেন। ১৫ই আগস্ট দুপুরে পথে বের হওয়া নিরাপদ মনে হলে তিনি হেঁটে হেঁটে মোহাম্মদপুরে ডক্টর আখলাকুর রহমানের বাড়িতে যান। ডক্টর আখলাক ছিলেন জাসদের তাত্ত্বিক এবং সর্বোচ্চ ফোরামের সদস্য। বাড়িটি সামরিক বাহিনীর সদস্যরা অস্ত্র হাতে পাহারা দিচ্ছিল। ডক্টর আখলাক বেরিয়ে এসে ছফাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। ওখানে অবস্থানকালে ছফা তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে, ওখানেও দেখি সামরিক বাহিনীর লোকে ভর্তি। ওই ১৫ই আগস্ট তারিখেই ডক্টর আখলাকের বাড়িতে ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন। একজন প্রত্যয়দীপ্ত ভদ্রলোকের সাথে আখলাক সাহেব আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার নাম কর্নেল আবু তাহের। সেই কর্নেল তাহেরের সঙ্গে আমার প্রথম দেখা। তারপরে আর কোনোদিনই তার সঙ্গে আমার দেখা হয়নি। ২-১ দিন পরে ডক্টর আখলাককে মিসেস আখলাকের সঙ্গে বলাবলি করতে শুনেছি। সামরিক বাহিনীর লোকেরা তাকে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করেছিলেন। আখলাক সাহেব রাজি হননি। ডক্টর আখলাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যারা গণবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা ছিলেন সবাই ফুট সোলজার। তাদের যেভাবে নির্দেশ দেওয়া হতো তারা তা তামিল করতেন। ১৫ই আগস্ট সকালে হত্যাকাণ্ডের খবর শুনে তারা হকচকিত হয়ে পড়েন। মোস্তাক আহমেদের বর্ণনা থেকে জানা যায়, মহসিন হলে গণবাহিনীর আমি, নূর মোহাম্মদ, ফখরুল, বাসেদ, তাজুল ভাই এই রকম ৬ জন ছিলাম। বেলা ১০টার দিকে হবে। আমরা রেজিস্টার বিল্ডিংয়ের সামনে দিয়ে হাঁটতেছি। আমরা তো ফার্স্ট ইয়ারের, ২ জন সেকেন্ড ইয়ারের। কি হইতেছে বুঝতেছি না। আমাদের সাথে কেউ যোগাযোগ করতেছে না। এইটুকু আমরা বুঝছি যে খারাপ কিছু। হলে আইসা এক রুমে আমরা শুয়ে রইছি। কখন কি অর্ডার আসে
তখন এমন ছিল বলার সাথে সাথে নাইমা যাইতাম। আবু আলম ভাই আমাদের সাথে শুরুতে ছিলেন, ইউনিভার্সিটির কমান্ডে। আবু আলম সাসপেন্ড, অব্যাহতি আর কি। 15ই আগস্টের সময় আমি কমান্ডার, আমি ফার্স্ট ইয়ারের ছেলে, অন্যরা সিনিয়র। আনোয়ার ভাই এমনভাবে দায়িত্ব দিছে সিনিয়র জুনিয়র না বুঝাই। পরে আনোয়ার ভাই 2টা 2:30টার দিকে যোগাযোগ করছে, বাচ্চুরে দিয়ে ইনফরমেশন পাঠাইছে একটা চিঠি দিয়া। মীর নজরুল ইসলাম বাচ্চু 26 নভেম্বর 1975 ভারতীয় হাইকমিশনে একটি অভিযান চালানোর সময় নিহত হন। অবাস্তব চিঠি লিখেছে যে অবস্থা ভালো, সব রকম চেষ্টা চলছে, স্বর্ণ এবং অস্ত্র জোগাড়ের চেষ্টা করো, মানে এগুলো কোথাও থেকে পাইলে নিয়ে নাও। সেন্সটা এই, এলিফ্যান্ট রোডে যোগাযোগ করতে বলল। এলিফ্যান্ট রোডে গেলাম, যাইয়া দেখি যে ইউসুফ ভাইয়ের বাসায় এক জিপ আর্মি। কর্নেল তাহেরের বড় ভাই বিমানবাহিনীর সাবেক সার্জেন্ট আবু ইউসুফ। এখানে আর্মি ঢুকে কেন? আমি ব্যাক কইরা মেন রোডের দিকে চইলা আসতেছি। বাহার বাসা থেকে দৌড়াইয়া আইসা আমারে জড়াইয়া ধরল, আর্মিদের সামনেই নিয়ে গেল। ভিতরে বসলাম, দেখলাম আনোয়ার ভাই আসলো, আর্মিও কয়েকজন বসা। আমি তো বুঝে উঠতে পারতেছি না আর্মি এখানে কেন। তখন আনোয়ার ভাই বলল যে সব জায়গায় যাইয়া খবর দাও। আমি বললাম সব জায়গায় মুভ করতে করতে তো সন্ধ্যা হইয়া যাইবে, 5টা থেকে তো কারফিউ, কি করি? মিলিটারিরা বলল স্যার একটা চিঠি লেখা দিবে। স্যার মানে কর্নেল তাহের। তাহেরের ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় নাই। আনোয়ার ভাই বলল যে ধরা পড়লে বলবা কর্নেল তাহেরের লোক, উনি মিলিটারিদের সামনেই আমাদের সাথে কথা বলছে। 15ই আগস্টের অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের সঙ্গে খন্দকার মোস্তাকের যোগাযোগের মাত্রা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। তিনি কি আগে থেকেই সব জানতেন? তিনি কি এই পরিকল্পনার অংশ ছিলেন? তার আগামসী লেনের বাড়ির উল্টো দিকের বাড়িতে থাকতেন ফজলুল হক খান মনা। 15ই আগস্ট সকালে মোস্তাক ওই বাড়িতে গিয়েছিলেন। এই প্রসঙ্গে মনার ছোট ভাই নাসির খান ধিলেনের বিবরণ কৌতূহল জাগায়। মোস্তাকের প্রশ্ন, রাজু ধিলেনের ভগ্নিপতি, কাজটা কেমন হইল? মোস্তাক সাহেব গেঞ্জি স্যান্ডেল লুঙ্গি পরা। তোমরা সব চইলা যাও, সামনে যুবলীগের স্থানীয় প্রেসিডেন্ট বসা, মর্নিং ওয়াক করতে যাবেন। ভোরবেলা তো। মোস্তাক 10 মিনিটের মতো ছিল। আসছিল ফোন করতে, নিজের বাড়ি থেকে ফোন করব কেন? মনার বাড়ি থেকে করব। কোন জায়গায় ফোন করছে এইটা আমি জানি না। শেফসুপ কইরা বাহির হইছে। মোস্তাক সাহেব যে প্রেসিডেন্ট হইছে এইটা আমি জানতাম না। লোকজন কইল মোস্তাক সাহেব তো প্রেসিডেন্ট। আরে শালা, এইটা কেমনে হয়? আর্মি টার্মি আইসা সেলুট দিয়ে নিয়ে গেল 7:30 পৌনে 8টার সময়। মেজর ডালিমের বেতার ঘোষণার কিছুক্ষণ পরেই কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা শাহবাগের বেতার ভবনে আসেন। তারা এসেছিলেন পরিবর্তনের পক্ষে অভিনন্দন ও সমর্থন জানাতে। এদের মধ্যে ছিলেন আবু তাহের, আকবর হোসেন, শাহজাহান ওমর, জিয়াউদ্দিন, রহমতুল্লাহ এবং মাজেদ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহের ভোর 5টায় তার বাবুর্চি মোতালেবকে আদেশ দেন গাড়ি চালক গিয়াসুদ্দিনকে তার নারায়ণগঞ্জের বাসায় ডেকে আনতে। গিয়াসুদ্দিন আসার পর নারায়ণগঞ্জে ডিসি অফিস সংলগ্ন একটি সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর গাড়ি ও লোকজন নিয়ে তাহের ঢাকা রওনা হন। পথে পুরান ঢাকার একটা বাড়ি থেকে তার সহকর্মী হাসানুল হক ইনুকে সঙ্গে নেন। বেতার কেন্দ্রে আসার পর মেজর ডালিম ছুটে এসে তাকে সালাম করেন এবং বেতারে কিছু বলার জন্য অনুরোধ করেন। তাহের তার গাড়ি চালক গিয়াসুদ্দিনকে একদল সৈন্যসহ একটি সামরিক জিপে ধানমন্ডির 32 নম্বর সড়কে পাঠিয়ে দিয়েছিলেন পরিস্থিতি দেখে আসার জন্য। শেখ মুজিবের বাড়ির ভেতরে ঢুকে সে আতঙ্কিত হয়ে পড়ে, চারদিকে শুধু রক্ত। ডালিমের ভাষ্য অনুযায়ী বামপন্থী অনেক রাজনৈতিক দল, বিশেষ করে জাসদ, চাচ্ছিল একটি বিপ্লবী সরকার গঠন করে তাদের দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে, কিন্তু অভ্যুত্থানকারীরা তাতে সায় দেয়নি। 15ই আগস্ট সকালে আবু তাহের নিজেই
খন্দকার মোস্তাক আহমদকে কয়েকটি প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবগুলোর মধ্যে ছিল অবিলম্বে সামরিক আইন জারি করা, সংবিধান বাতিল করা, রাজবন্দীদের মুক্তি দেয়া এবং বাকশালকে বাদ দিয়ে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা। বাকশাল নেতাদের সমন্বয়ে তাৎক্ষণিকভাবে মোস্তাকের নেতৃত্বে সরকার গঠনের কৌশলটি কাজে দিয়েছিল। অভ্যুত্থানকারীদের আশঙ্কা ছিল তারা বাইরে থাকলে কেউ কেউ ভারতে গিয়ে আবার একটি প্রবাসী সরকার গঠন করতে পারেন এবং ভারত হস্তক্ষেপ করার একটি সুযোগ পেয়ে যেতে পারে। সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ মারুফ রশিদ 1975 সালের জানুয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। 15 আগস্ট রাতের ট্রেনে ছুটিতে সিলেটে তার বাড়ি যাওয়ার কথা ছিল। 14 তারিখ রাতে ঢাকার মগবাজারে দিলু রোডে তার বন্ধু ফাইন্যান্সের কর্মকর্তা আব্দুল মুবিন ফারুকের ভাড়া বাড়িতে তিনি তাস খেলছিলেন। সঙ্গে আরও ছিলেন ব্যবসায়ী ইফতেখার হোসেন শামীম, ফাইন্যান্সের কর্মকর্তা আব্দুর রহমান এবং সিলেট জাসদ নেতা শওকত। তারা প্রায়ই এরকম আড্ডা দিতেন। মারুফ রশিদ ওই রাতে বর্ণনা দিয়েছেন এভাবে: আমরা সারা রাত তাস খেলি, হঠাৎ গোলাগুলির আওয়াজ। ভাবলাম বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যাবেন, ছেলেরা হয়তো আনন্দে পটকা ফাটাচ্ছে। পরে জেনেছিলাম স্কাটনে মন্ত্রী আব্দুর রব সেনিবাদের বাসায় গুলি চলেছিল। মুনিম ফারুকের সকাল সকাল অফিসে যাওয়ার কথা, তখনও গাড়ি আসেনি দেখে সে মেইন রোডে গেল গাড়ির খোঁজে। রাস্তার ধারে লোকজন রেডিও শুনছে। খবরটা শুনে বাসায় ফিরে মুমিন বলল, ঘরে থাকেন। আমি আইডি কার্ডটা পকেটে নিয়ে বের হলাম। হাঁটতে হাঁটতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ভেতরে গিয়ে দেখি বিদেশি কয়েকজন সুইমিং পুলে সাঁতার কাটছে। বেরিয়ে রাস্তার মোড়ে এসে দেখলাম ট্যাঙ্ক যাচ্ছে রেডিও স্টেশনের দিকে। আমি এগোলাম। ওখানে সেকেন্ড লেফটেন্যান্ট কিসমত হাশেম এবং আনসারকে দেখলাম। মেজর শাহরিয়ার রশিদ সিভিল ড্রেসে কাঁধে স্টেনগান ঝুলিয়ে হাঁটাহাঁটি করছেন। আমাকে দেখেই ধমকে উঠলেন, সিভিল ড্রেসে কেন? ইউনিফর্ম পরে আসো। উনি বিএমএতে ফিজিক্যাল ট্রেনিং স্টাফ অফিসার ছিলেন। আমাকে চিনতেন, ভেবেছিলেন আমি তাদের গ্রুপেরই লোক। আমি ভেতরে ঢুকতেই করিডোরে দেখলাম খন্দকার মোস্তাক। আমাকে দেখেই বললেন, ওয়েল ডান মাই বয়। তিনিও ভেবেছিলেন আমি এই দলেরই একজন। সেনাবাহিনীর লোকদের নাস্তা নিয়ে সেকেন্ড ফিল্ড আর্টিলারির একটা ট্রাক এলো। আমি এক মগ চা খেলাম, একটা সিগারেট ধরাতে যাচ্ছি। ফ্লাইট লেফটেন্যান্ট জামান বললেন, কি ক্যাপ্টেন্স খাও, এই বলে একটা ব্যঞ্জন দিলেন। ওনার বাবা সিলেটে জেলার ছিলেন, ভালো পরিচয় আছে। ওই সময় কর্নেল আব্দুর রহমান ও মেজর মাসুদ জহির একটা গাড়িতে ক্যান্টনমেন্টে যাচ্ছেন। আমি ওদের সঙ্গে গেলাম। আমি হেডকোয়ার্টার্সে নেমে হাঁটতে হাঁটতে সিগন্যাল ম্যাসে এলাম। ইউনিফর্ম পরে নিলাম। মেজর ফজলুল হকের ভ্যাসপা ছিল, ওটা নিয়ে আমরা আবার গেলাম রেডিও স্টেশনের দিকে। ইতিমধ্যেই দেখি একটা গাড়ি থেকে কর্নেল তাহের নামছেন। ফজলুল হকের শার্টে প্যারাট্রুপারের ব্যাজ ছিল। কর্নেল তাহেরটা লক্ষ্য করে বললেন, তুমি কখন প্যারা করেছ? ফজলুল হক জবাবে বললেন, স্যার আপনি যখন ইনস্ট্রাক্টর ছিলেন। গুড গুড বলে তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে গিয়ে করিডোর দিয়ে হাঁটছি। একটা বন্ধ দরজা, দরজায় গোল গ্লাস। ভেতরটা এক ঝলক দেখলাম। খন্দকার মোস্তাক বসে আছেন, তার পাশে দাঁড়ানো শফিউল্লাহ, জিয়া ও খালেদ মোশাররফ। খালেদ কনুই দিয়ে জিয়াকে একটা গুঁতো দিলেন। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো বলছেন, দেখো দেখো শফিউল্লাহ কেমন কাঁদছে। শফিউল্লাহ আসলেই কান্না কান্না ভাব নিয়ে দাঁড়িয়েছিলেন। সিগন্যাল মেসে ফিরে নাস্তা করে অফিসে গেলাম। আমার সিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল বাহার। তিনি মিটিং ডাকলেন, অপারেশনাল অর্ডার দিলেন। এক প্লাটুন সৈন্য নিয়ে TNT সিকিউর করতে মেজর মুসাকে পাঠালেন রমনা এক্সচেঞ্জে। থার্ড গেটের জাহাঙ্গীর গেট সামনে দেখলাম রাস্তার উপর দাঁড়ানো সানগ্লাস চোখে মেজর ফারুক। প্যান্টের পকেটে দুহাত রেখে দাঁড়িয়ে আছেন বীরের মতো। জেট ফোর্সের লোকেরা আর রিপ্যাট্রিয়েটরা খুব ফুর্তিতে ছিলেন। 15ই আগস্ট যখন অভ্যুত্থান ঘটে তখন ঢাকা সেনানিবাসের স্টেশন কমান্ডার ছিলেন
লেফটেন্যান্ট কর্নেল M.A. হামিদ সেনা অভ্যুত্থান নিয়ে লেখা একটি বইয়ে তিনি কিছু পর্যালোচনামূলক মন্তব্য করেছেন। এইসব মন্তব্য তখনকার পারিপার্শ্বিক অবস্থা এবং দায়িত্বপূর্ণ পদে থাকা সেনা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। একমাত্র শেখ সাহেবই সেনা অফিসারদের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতেন, অন্যরা এড়িয়ে চলতেন। অপরদিকে সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসাররাও আওয়ামী লীগ নেতাদের পছন্দ করত না, কারণ তারা মনে করত দেশের মুক্তির জন্য তারা যখন যুদ্ধ করেছে তখন এইসব রাজনৈতিক নেতা পাতি নেতারা কলকাতায় বসে ফুর্তি করেছে। এ ধরনের মানসিকতা যথেষ্ট ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার এতই অধঃপতন ঘটে যে সর্বস্তরের মানুষ তখন একটা পরিবর্তন কামনা করছিল। অতঃপর সেই পরিবর্তন যখন হলো তখন তা রক্তাক্ত হলেও সবাই যেন এটাকে বরণ করে নিল। ফারুক রশিদের অভ্যুত্থান সির্ফ দুটি ইউনিটের একক দুঃসাহসিক অভিযান মনে করা হলেও তাদের পেছনে বড় র্যাঙ্কের কিছু অফিসার প্রত্যক্ষ বা পরোক্ষ মদত জুগিয়েছিলেন। ৪৬ ব্রিগেডের নিষ্ক্রিয়তাই এর একটি দৃষ্টান্ত। ফারুক রশিদ অভ্যুত্থান ঘটানোর মতো কিছু একটা ঘটনা ঘটাতে পারে, এরকম একটা অস্পষ্ট ইনফরমেশন আলাদা আলাদাভাবে জিয়া, খালেদ, সাফায়েত, রৌফের কম বেশি গোচরীভূত ছিল। তারা খুব সম্ভব চেপে যান এই মতলবে যে পাগলাদের প্ল্যান যদি সত্যি সাকসেসফুল হয়ে যায় তাহলে ক্ষমতার মসনদে আরোহণ করার সহজ সুযোগটার সদ্ব্যবহার করতে তারা যেন অন্যদের চেয়ে পিছিয়ে না থাকেন। শেখ মুজিবকে নিয়ে দলের মধ্যে যে মাতামাতি ছিল আগস্ট অভ্যুত্থানের পর নিমিষে তা উধাও হলো। সব কিছু যেন আমূল পাল্টে গেল। যারা এতদিন তার নামে জয়ধ্বনি দিয়েছিলেন তারা কেউ গর্তে লুকালেন, কেউ খুশিতে ডগমগ হলেন, কেউ বা নির্লিপ্ত হয়ে গেলেন। এই অভ্যুত্থানের সঙ্গে ৫০-এর দশকে ইরাকের সামরিক অভ্যুত্থানের মিল খুঁজে পাওয়া যায়। ব্রিগেডিয়ার জেনারেল আবদাল করিম কাশেম রাজা ফয়সালকে ১৯৫৮ সালের ১৪ জুলাই ক্ষমতাচ্যুত করেছিলেন। রাজা তার স্ত্রী, পুত্র, কন্যা, মা এবং খালাকে এক সারিতে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। অথচ এর কয়েক সপ্তাহ আগে রাজা যখন কারবালায় ইমাম হোসেনের সমাধি দেখতে গিয়েছিলেন তখন পথে জনতার ঢল নেমেছিল তাকে এক নজর দেখতে। মানুষের ভিড়ে রাজার গাড়ি এগোতে পারছিল না। জনতা তখন গাড়িটি হাত দিয়ে তুলে সমাধির কাছে নিয়ে গিয়েছিল। তবে ইরাকে এ ধরনের ঘটনা এইটাই প্রথম না। ইমাম হোসেন যখন বাগদাদের পাশ দিয়ে কারবালার দিকে যাচ্ছিলেন তখনও বাগদাদের সব মানুষ ইমামের সমর্থনে পথে নেমে এসেছিল। তিনি সবাইকে নিয়ে নামাজ পড়তে দাঁড়ালেন। নামাজ শেষে দেখা গেল বাগদাদের মানুষের মন বদলে গেছে, তারা সবাই চলে গেছে। এটা ইরাকে প্রচলিত একটি লোকগাথা, কিন্তু এই কাহিনী একটি বার্তা দেয়। ১৫ই আগস্টের অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন তারা প্রায় সবাই ছিলেন মুক্তিযোদ্ধা। তাদের অন্যতম মেজর ডালিম মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীরুত্তম খেতাব পেয়েছিলেন। মেজর নূর পেয়েছিলেন বীর বিক্রম খেতাব। শেখ মুজিব অনেককেই নেতা বানিয়েছিলেন, কিন্তু বিপদের সময় তারা কেউ কাজে আসেননি। তার অবর্তমানে সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের অক্ষম আহাজারি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। জাতীয় রক্ষী বাহিনীর উপপরিচালক সরওয়ার হোসেন মোল্লা ১৫ই আগস্টে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে: জেনারেল শফিউল্লাহর কাছে আমরা অবস্থা সম্পর্কে জানতে চাইলাম। সেনাবাহিনীর প্রধান হিসেবে উনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং আমাদের কি করা উচিত সে ব্যাপারে কোনো নির্দেশনা দিতে পারেন কি না। উত্তরে শফিউল্লাহ বললেন, আমি কর্নেল শারাফাত জামিলকে পাচ্ছি না, আমি একটু পরে তোমাদের সঙ্গে যোগাযোগ করব। পরে আর কোনো যোগাযোগ হয়নি। যা হোক, এরপর আমরা টেলিফোন করলাম সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে। বললাম, স্যার, বঙ্গবন্ধু আর নেই। এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। আপনি এখন রাষ্ট্রের অস্থায়ী প্রধান। এই অবস্থায় আমাদের জন্য আপনার কি নির্দেশ? তিনি বললেন,
আমি একটু জেনারেল শফিউল্লাহর সঙ্গে কথা বলে আপনাদের জানাবো। আমি বললাম, স্যার, আমরা তার সঙ্গে কথা বলেছি। জেনারেল শফিউল্লাহ কোনো কিছু করবেন কিংবা করতে পারবেন বলে আমাদের মনে হয় না। ঠিক আছে, আমরা আপনার নির্দেশের অপেক্ষায় রইলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর তার কাছ থেকে কোনো উত্তর না আসায় বন্ধু আনোয়ারুল আলম শহীদ উপপরিচালক তাকে পুনরায় টেলিফোন করে তার সিদ্ধান্ত জানতে চায় এবং এও বলে সময় অত্যন্ত দ্রুতগতিতে বয়ে যাচ্ছে। তিনি বললেন, আমি একটু মনসুর আলী সাহেবের সঙ্গে কথা বলে নেই। ইত্যবসরে আমরাও ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের কাছে টেলিফোন করলাম। সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে যে কথা বলেছিলাম ওনাকেও একই কথা বললাম এবং আমাদের প্রতি কী নির্দেশনা আছে জানতে চাইলাম। উনি বললেন, আমি সৈয়দ সাহেবের সঙ্গে আলাপ করে আপনাদের জানাচ্ছি। এরপরে আবার সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে টেলিফোন করা হলো। এবারও টেলিফোন করলো বন্ধুবর আনোয়ারুল আলম শহীদ। তিনি শহীদকেও একই কথা বললেন, আমি তো শফিউল্লাহকে পাচ্ছি না। কিছুক্ষণ পরে আমরা আবার ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের কাছে টেলিফোন করলাম। তখন তিনি আর টেলিফোন ধরলেন না। অন্য একজন টেলিফোন ধরে বললেন তিনি বাসায় নেই। টেলিফোন রেখে দিলাম। এ অবস্থায় আমাদের বুঝতে কষ্ট হলো না যে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে না। আনুমানিক সকাল 10টা কিংবা 10:30টার দিকে আমরা রাজ্জাক ভাইয়ের বাসায় টেলিফোন করি। সেখান থেকে জানানো হলো তিনি বাসায় নেই। তারপর তোফাইল ভাইয়ের বাসায় টেলিফোন করলাম। হঠাৎ দেখি উনি টেলিফোন ধরেছেন। আমরা জিজ্ঞেস করলাম, আপনি এখনও বাসায় আছেন, কারণ কি? তিনি বললেন, কি করব বুঝতে পারছি না, তোমরা আমাকে নিয়ে যেতে পারো তোমাদের ওখানে? আমরা একজন অফিসারের নেতৃত্বে কয়েকজন রক্ষীসহ একটি ট্রাক তোফাইল ভাইয়ের বাসায় পাঠিয়ে তাকে সদর দপ্তরে নিয়ে আসি। ওই সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম চৌধুরী। সরকার প্রধান ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ যাবৎকালে দেশের একমাত্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। বঙ্গবন্ধু 26শে মে 1975 তাকে শিল্প মন্ত্রণালয় থেকে সরিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। বলা চলে তিনি ছিলেন সশস্ত্র বাহিনীর প্রশাসনিক অভিভাবক। 15ই আগস্ট দিনটি তার কেটেছিল উদ্বেগ আর হতাশায়। এক সাক্ষাৎকারে ওই দিনের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি। তখনও পুরোপুরি ভোর হয়নি। আমার স্ত্রী গোলাগুলির শব্দ শুনে আমাকে জাগিয়ে দিলেন। বললেন, কি যেন ঘটেছে। হঠাৎ ঘুম থেকে উঠে আমি একটু স্বাভাবিক হয়ে বোঝার চেষ্টা করছিলাম কিসের শব্দ, কোন দিক থেকে আসছে। এমন সময় ফোন বেজে ওঠে। আমি চমকে উঠি। ফোন উঠিয়ে ওপারে শুনতে পেলাম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কণ্ঠস্বর। আমাকে বরাবর চৌধুরী সাহেব বলে ডাকতেন তিনি। উত্তেজিত গলায় জিজ্ঞেস করলেন, চৌধুরী সাহেব, বঙ্গবন্ধুর বাসায় কি হয়েছে? আপনি জানেন কিছু? আমি বললাম, না, বঙ্গবন্ধুকে নাকি হত্যা করা হয়েছে। আপনি আপনার বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করে দ্রুত জানান। কথা বলেই ফোন রেখে দিলেন তিনি। আমি দ্রুত লাল টেলিফোনে বঙ্গবন্ধুর বাসায় ফোন করলাম। টেলিফোনের শব্দ হচ্ছে, কিন্তু ফোন ধরছে না কেউ। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ছিল সরাসরি যোগাযোগের বিশেষ টেলিফোন। আমি সেই টেলিফোনে প্রথম সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহর সঙ্গে কথা বললাম। টেলিফোন ধরেই জেনারেল শফিউল্লাহ বললেন, স্যার, সর্বনাশ হয়ে গেছে। সামরিক বাহিনীর কিছু বিদ্রোহী সদস্য বঙ্গবন্ধুর বাসায় ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করে তাকে হত্যা করেছে। বঙ্গবন্ধু আমার সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু কিছু করার আগেই সব শেষ হয়ে গেছে। আমি বললাম, আপনি অন্যান্য বাহিনী প্রধানকে নিয়ে কি করছেন? আপনি কি বিদ্রোহ নির্মূল করবেন না? বিদ্রোহ নির্মূল করুন। শফিউল্লাহ আমাকে আশ্বাস দিয়ে বললেন, আধ ঘন্টার মধ্যেই বিদ্রোহ নির্মূল করব। অন্য দুই বাহিনীর প্রধানের সঙ্গেও আলোচনা করেছি। জেনারেল শফিউল্লাহর সঙ্গে কথা বলার পর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে আমি ফোনে কথা বলি। আমি সৈয়দ নজরুল ইসলামকে আশ্বস্ত করে বললাম, স্যার, চিন্তা করবেন না, অল্প কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহ নির্মূল হয়ে যাবে।
এর পরপরই আমি যোগাযোগ করি মন্ত্রী আব্দুল মোমেন সাহেবের সঙ্গে। আমার আশ্বাসবাণী শুনে তিনি বললেন, কোথায় আছেন? আপনার বাহিনীর প্রধানগণ খুনিদের দ্বারা মনোনীত প্রেসিডেন্ট মোস্তাকের পক্ষে আনুগত্য প্রকাশ করেছে। আমি তেমন রেডিও শুনতাম না, সেদিনও আমার শোনা হয়নি। মোমেন সাহেবের কথায় সন্দেহ হয়, আমি সামরিক দপ্তরে যোগাযোগ করি। আমার কথা হয় ডিজিএফআইয়ের প্রধান ব্রিগেডিয়ার রৌফ ও চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সঙ্গে। তারা আমাকে বললেন, খুনিরা ডালিমের নেতৃত্বে এসে চিফকে নিয়ে গেছে। শফিউল্লাহ সাহেব প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু জেনারেল জিয়া ও অন্য আরও দুজনের পরামর্শে তিনি অন্য প্রধানগণের সঙ্গে যেতে রাজি হলেন। জেনারেল জিয়া নাকি বলেছেন, বঙ্গবন্ধু যখন নেই তখন দুঃখ করে কি হবে, বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের যাওয়াই উচিত। এ কথা শোনার পর আমি রেডিও খুলে সশস্ত্র বাহিনীর প্রধানদের মোস্তাক সরকারের প্রতি আনুগত্যের ঘোষণা শুনতে পাই। আমি স্তম্ভিত হয়ে পড়ি। এইসব খবর জানার পর আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করি। বের হতে গিয়ে দেখি বাইরের গেট বন্ধ। সেনাবাহিনীর যারা আমার নিরাপত্তার জন্য বাসায় মোতায়েন ছিল তারা আমাকে বলল, ক্ষমা করবেন স্যার, এ বাসার কাউকে বের হতে দিলে শেখ সাহেবের মতো আমাদের পরিণতি ঘটবে। এ ঘটনায় আমিও আমার পরিবারের লোকজন ভয় পেয়ে মানসিকভাবে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। সারাদিন আর বাসা থেকে বের হতে পারিনি। আতঙ্ক মানসিক যন্ত্রণার মধ্যে সারাদিন অভুক্ত অবস্থায় থাকতে হয়। এমনকি সাংসারিক বাজার করার জন্য কাজের লোককেও বাইরে যেতে দেওয়া হয়নি। ইতিমধ্যে আমি বঙ্গবন্ধু ও তার পরিবারের লোকজন এবং অন্যান্য হত্যাকাণ্ডের খবর পেয়েছি লাল টেলিফোনের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই আমার লাল টেলিফোন ও সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের বিশেষ টেলিফোন লাইনটি অকার্যকর হয়ে পড়ে। তবে নিচতলায় আমার বসার অফিসের সাধারণ টেলিফোন লাইনটি চালু ছিল। 15ই আগস্ট বিকেলে আমি ভীত আর চিন্তিত হয়ে বসে আছি। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। এমন সময় সেনাবাহিনীর কিছু সদস্য আমার বাসা ঘেরাও করে। ভেতরে প্রবেশ করে আমার খোঁজখবর নিতে তারা দোতলার দিকে উঠতে থাকে। আমি সিঁড়িতেই তাদের মুখোমুখি হই। আমার স্ত্রী ও ছেলেমেয়েরা আমাকে নিচে আসতে বাধা দিচ্ছিল। আমি তাদের বললাম, কোনো লাভ নেই, এতে সবার জীবন বিপন্ন হতে পারে। আমি সিঁড়ির নিচের দিকে সৈন্যদের পাশাপাশি বেসামরিক পোশাকে একজনকে দেখতে পেলাম। আমাকে দেখেই তিনি বললেন, স্যার, হয় নাই, নিচে নেমে আসুন, কথা আছে। নিচে নেমে আসতেই তিনি আমাকে বললেন, আপনাকে বঙ্গভবনে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, সামরিক বাহিনী ও প্রেসিডেন্টের নির্দেশ। তিনি আমাকে একটি তালিকা দেখিয়ে কয়েকজন মন্ত্রীর নাম দেখালেন, যাদের সবাইকে তিনি বঙ্গভবনে নিয়ে যাবেন। তখন আমার পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি। বেসামরিক পোশাকধারী লোকটির সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখন সৈন্যরা আমাকে ঘিরেছিল। আমি পোশাক পাল্টানোর কথা বলতেই তিনি সামরিক বাহিনীর লোকজনদের কাছ থেকে অনুমতি নেয়ার কথা বললেন। 2 জন সৈন্যসহ তারা আমাকে ওপরে যাওয়ার অনুমতি দিল। 2 জন সৈন্য আমার সঙ্গে শোবার ঘর পর্যন্ত গেল। আমি লুঙ্গি বদলে একটি পায়জামা পরে নিলাম। ততক্ষণে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। বেসামরিক কর্মকর্তা আমাকে আশ্বস্ত করে বললেন, আপনার কোনো ক্ষতি করা হবে না, বঙ্গভবন থেকে আবার ফিরে আসতে পারবেন। তালিকা অনুযায়ী যাদের বঙ্গভবনে নিয়ে যাওয়ার কথা রয়েছে তাদের মধ্যে সোহরাব সাহেব ও আলতাফ হোসেন ছিলেন। আমাকে সঙ্গে নিয়েই সেনাবাহিনীর গাড়ি এ দুজনের বাসায় গেল, কিন্তু তাদের দুজনের কাউকেই বাসায় পাওয়া গেল না। এরপর আমরা গেলাম অধ্যাপক ইউসুফ আলীর বাসায়। আমি গাড়িতে বসে কিছুক্ষণ পর ইউসুফ আলীকে নিয়ে আসা হলো। তখন তিনি আমাকে গাড়িতে দেখে বললেন, চৌধুরী সাহেব, ফিরে আসতে পারবো তো? আমি বললাম, জানি না। তার পরিবারের লোকজন ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছে। তিনি জমজমকূপের পানি পান করে কাবা শরীফের গিলাফের একটি টুকরো আমারও তার মাথায় স্পর্শ করালেন। আমরা রওনা দিলাম বঙ্গভবনের দিকে। বঙ্গভবনে পৌঁছানোর পরই দেখি কালো পোশাকধারী সশস্ত্র লোকজন পুরো বঙ্গভবন ঘিরে রেখেছে।
এই কালো পোশাকধারীদের মধ্যে সেনাবাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি ছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও। শপথ গ্রহণ শেষে বঙ্গভবনে মোস্তাক সাহেব সবাইকে ডেকে বললেন, শেখ মুজিবের লাশ টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হবে, আপনারা কেউ যাবেন? উপস্থিত সবাই চুপ। কিছুক্ষণ পর আব্দুল মান্নান সাহেব বললেন, আপনি কি সত্যি কথা বলছেন? আপনি কি তাই চান? খন্দকার মোস্তাক চুপ হয়ে গেলেন। সবাই অন্য রুমে চলে যাওয়ার পর আমাকে ইশারায় কাছে ডাকলেন মোস্তাক। আমাকে বললেন, মনে হচ্ছে তুমি মুজিবের খুব প্রিয় লোক ছিলে, তা না হলে কি করে তোমাকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী করল? সরকারের প্রধান ছাড়া আর কারো প্রতিরক্ষার দায়িত্বে থাকা উচিত নয়। কাল থেকে তোমার দপ্তর হবে শিল্প, যা আগেও ছিল। প্রতিরক্ষার দায়িত্ব শুধু আমার। শপথ গ্রহণের পর কথা হলো জেনারেল শফিউল্লাহর সঙ্গে। তিনি আমাকে বললেন, বিদ্রোহ দমন নিয়ে আপনার সঙ্গে আমার যে কথা হয়েছে তা কাউকে জানাইনি। বিদ্রোহ দমনের চেষ্টা করেছিলাম, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুই করতে পারিনি। শফিউল্লাহ সাহেব তখন তার গলায় সবসময় একটি ছোট কোরআন শরীফ ঝুলিয়ে রাখতেন। কোরআন শরীফটি আমাকে দেখিয়ে বললেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি। 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর মনসুর আলী ঢাকার টিএনটি কলোনিতে আত্মগোপন করেছিলেন। প্রতিমন্ত্রী কে এম ওবায়দুর রহমান সেখান থেকে তাকে বঙ্গভবনে নিয়ে যান। খন্দকার মোস্তাক মনসুর আলীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মনসুর আলী রাজি হননি। মোস্তাক ও মনসুর আলীর সাক্ষাতের ছবি পত্রিকা ও টেলিভিশনে যায়। সকাল 10টার দিকে রাস্তাঘাটে লোকজনের ভিড় শুরু হলো। অনেকেই ইতস্তত হাঁটছেন, ফিসফিস করে কথা বলছেন। আব্দুর রাজ্জাক তার ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে 15 নম্বর সড়কের কাছে তার পূর্ব পরিচিত মন্টু চৌধুরীকে দেখতে পান। মন্টুর বাড়ি মাদারীপুর। তিনি একজন ছাত্র। রাজ্জাকের পরনে লুঙ্গি, গায়ে স্যান্ডো গেঞ্জি, খালি পা। একটা বিছনার চাদরে মুখ ঢেকে রেখেছেন। মন্টুকে তিনি একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে বলেন। মন্টু রাজ্জাককে ঈদগাহে তার আত্মীয় টুটুন চৌধুরীর বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি আধ ঘন্টার মতো ছিলেন। এক গ্লাস পানি খেয়ে তিনি মন্টুকে নিয়ে বেরিয়ে পড়েন। ঢাকার পূব দিকে বুড়িগঙ্গা নদীর পাড়ে বসিলা নামে একটা গ্রাম আছে। মন্টু তাকে বসিলায় নিয়ে গিয়ে একটা নৌকায় উঠিয়ে দেন। দুপুর 12টার দিকে পুলিশ রাজ্জাককে খুঁজতে টুটুনের বাবা চৌধুরী শামসুল আলমকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। রাজ্জাক কেরানীগঞ্জের কাতালিয়া গ্রামে সংসদ সদস্য বোরহানউদ্দিন গগনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কাতালিয়ায় তিনি কয়েকদিন লুকিয়েছিলেন। 6 সেপ্টেম্বর রাজ্জাক, তোফায়েল এবং জিল্লুর রহমান গ্রেপ্তার হন। মোস্তফা মহসিন মন্টু ছিলেন নবগঠিত বাকশালের ঢাকা নগর শাখার একজন সংগঠক। 1962 সাল থেকে তিনি আপদে বিপদে ছাত্রলীগের সঙ্গে ছিলেন। শেখ ফজলুল হক মনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। 15ই আগস্ট সকালে তার হলো বিচিত্র অভিজ্ঞতা, করুণ এবং ভয়াবহ। আহত শেখ মনিকে তার ছোট ভাই মারুফ মন্টুর এলিফেন্ট রোডের বাসায় নিয়ে এসেছিল। লেখককে দেয়া সাক্ষাৎকারে তিনি এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাদের কথোপকথন ছিল এরকম: আপনি কি ওনাকে জীবিত দেখেছিলেন? মাঝে মাঝে মনে হচ্ছিল উনি শ্বাস নিচ্ছেন। মনে হলো ওনাকে আক্রমণকারীরা যখন ধরতে গেছে উনি তখন হাত দিয়ে তাকে সরিয়ে দিয়েছে, তখন গুলি করেছে। কানের নিচ দিয়ে গুলিটা গেছে। গুলিটা এদিক থেকে ঢুকে অন্যদিকে হাত ভেঙে বেরিয়ে গেছে। বোঝা যায় ক্লোজ রেঞ্জ থেকে গুলি করেছে। আপনার বাসায় নিয়ে এলো কে? ওনার ড্রাইভার ফোন করেছিল। আমার ওয়াইফ ফোন ধরল, বলল তোমাকে ফোনে খুঁজতেছে। ফোনটা ধরলাম, ফোনটা কেটে গেল। পরে ওনার পিএ ফোন করলো। 2-1টা গুলির আওয়াজ পেলাম। আমি বাসার দোতলায় থাকি। সিঁড়ির মধ্যে কে যেন হাউমাউ করে কাঁদছে। দরজা খুলেই দেখি মারুফ, মনি ভাইয়ের ছোট ভাই, হাত পা ছেড়ে দিয়ে কাঁদছে। মনি ভাই নাই। কি হয়েছে মনি ভাইয়ের? মনি ভাই তো নাই, চল। ওকে টান দিয়ে নিয়ে বের হলাম। আমি খালি গায়ে। আমার ওয়াইফ শার্টটা দিল, বলল সাবধানে যাও। বিছানার নিচে আমার পিস্তলটা ছিল, সেটা বের করে দিল। এটা সঙ্গে নিলাম। ভেবেছিলাম মনিভাই বোধহয় তার বাসায়। বেরিয়ে দেখি মনিভাই গাড়িতে। দেখেই আমি হাউমাউ করতেছি।
শাহাবুদ্দিন নামে মনি ভাইয়ের একটা সিকিউরিটি ছিল, ওকে আমি দিয়েছিলাম, বয়সে ছোট। ও আমারে ধমক দিল, এই দেরি করবেন না তো, আগে গাড়িতে ওঠেন, অ্যাবনর্মাল অবস্থা। আমি লাশটা কোলে নিয়ে পিজি হাসপাতালে। খেয়াল নাই যে পিজিতে ইমার্জেন্সি নাই। গেটের কাছে কালো ড্রেসে কিছু লোক দাঁড়ানো। শাহাবুদ্দিন বলল, এরাই মারছে। কে মারছে, কারা মারছে, এখন আমি ক্লিয়ার না। গেটের ভেতরে ঢোকার পর বলল যে আমাদের এখানে তো ইমার্জেন্সি নাই। গাড়ি ঘুরাইয়া ঢাকা মেডিকেলের দিকে গেলাম। ইমার্জেন্সিতে যা যা করা দরকার ওরা করলো, অক্সিজেন দেয়া, বুক চাপড়ে শ্বাস নেওয়ানোর চেষ্টা ইত্যাদি। আমি বঙ্গবন্ধুর বাসায় ফোন করলাম, এঙ্গেস্টোন। এমন সময় সাদা একটা জিপ আসলো। জিপে শেখ সেলিম আর মনি ভাইয়ের ওয়াইফ ভাবিকে ধরাধরি কইরা নিয়ে আসা হইল। ভাবি কি তখনও জীবিত? আমার সঙ্গে কথা বলে নাই। সেলিমরে নাকি বলছে আমার 2টা বাচ্চা আছে, ওদের দেখো। তাকে সেখানে রাইখা সিঁড়ির সামনে একটা পাবলিক ফোন ছিল। ডাক্তার নার্সদের কাছ থেকে কয়েন দিয়া ইন দ্য মিন টাইম হলুদ কালারের লম্বা একটা জিপ আসলো। জিপের উপর দাঁড়ানো ওসি সরোয়ার। সামনে আরেকটা জিপ দেখে বলল, জিপটা সরান। আমি বললাম রাখো। সে আবার বলল, জিপ সরান। আমি মনে করছি বঙ্গবন্ধু আসছে। পেছনে একটা মার্সিডিস। পরে দেখলাম গাড়িতে লম্বা হয়ে শুয়ে আছে সেনিবাদ সাহেব, সারা গেঞ্জিতে রক্ত, ব্রাশ ফায়ার করছে। তার লাশ নামাইলাম। তার পাশে বাবু, হাসনাতের ছেলে আর হাসনাতের ভাই, দুইজনকে ধরাধরি কইরা এরপর দেখি হাসনাতের মা, হাসনাতের বোন, বেবি একে একে সব আহতদের ইমার্জেন্সিতে দিয়ে আসা হইল। আমি আর উপরে উঠি নাই। ইন দ্য মিন টাইম সরোয়ার গাড়ির ওয়্যারলেস দিয়ে ফোনে কথা বলল। পুলিশ কন্ট্রোল রুম থেকে বলতেছে আর্মি কু হইয়া গেছে, বঙ্গবন্ধু সেনিবাদ শেখ মনি কিল্ড। তোমরা যে যেখানে আসো বাইরে না থাইকা ইমিডিয়েটলি হেডকোয়ার্টারে রিপোর্ট করো। এর মধ্যে হাসপাতালে একটা ট্রাক আর 2টা জিপ ঢুকছে। আমি অন্য পাশ দিয়ে দেয়াল টপকায় চলে আসলাম এলিফ্যান্ট রোডে, মল্লিকার পাশের গলিতে। আমার কোমরের পিস্তল যে কোথায় পড়ে গেছে খেয়াল নাই। পরে একজন এটা পেয়ে দিয়া গেছে, তো সেখানে একটা বাসায় গেলাম। যুবলীগের একসময় সেক্রেটারি ছিলেন সৈয়দ আহমদ, তার বাসায়। দরজা ধাক্কাইলাম, বললাম দরজা খুলেন। উনি বের হলেন। কি হয়েছে? মনি ভাইকে তো মেরে ফেলেছে, এখন কি করা যায়? একটা কিছু তো করা উচিত। তখন খেয়াল হইল, ফোন করলাম তোফায়েল আহমেদকে, কোনো শব্দ নাই। এরপর ফোন করলাম শাহ মোজাম্মেলের বাসায়, সব বললাম, খবর শোনালাম বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। বঙ্গবন্ধুর বাসায় কেউ ফোন ধরে না। বললাম আপনি বাইরে আসেন, আমি আপনাকে নিতে আসছি। কিভাবে নিবা? আপনি বাড়ির পেছন দিয়ে বের হয়ে আসেন। কোথায় আছিস? সৈয়দ আহমেদের বাসায়। এরপর ফোন করলাম ওবায়দুর রহমানকে। ওবায়দ ভাই বলল, কি হয়েছে? তুই কই? তুই বলে মেডিকেলে। আপনাকে কে বলল আমি মেডিকেলে? না, আমি শুনলাম তুই মেডিকেলে। তো তুই এখন কই? আমি এলিফ্যান্ট রোডে আসছি। তুই এলিফ্যান্ট রোডে থাকিস না, তোরে খুঁজবে। তুই মেডিকেলে গেছিস, মিলিটারির কাছেই খবর আছে। আপনি কি বাসায়? হ্যাঁ, আমি বাসায়। আমি আসতেছি, আপনাকে মেরে ফেলবে। আমি আপনাকে নিয়ে আসব। আমাকেও মারবে? আমাদের ছাত্রলীগের যারা লিডার, তোফায়েল ভাইকে পাচ্ছি না, রাজ্জাক ভাইকে পাচ্ছি না, সিরাজ ভাই তো জাসদ। জাসদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। সিরাজ ভাই আমাকে খুব লাইক করত, আমিও সিরাজ ভাইকে লাইক করতাম। আমি মনি ভাইয়ের রাজনীতির সঙ্গে ছিলাম। খসরু তো আমার বন্ধু, সিরাজ ভাই আবার খসরুর চাচাতো ভাই। ওই ক্রাইসিস পিরিয়ডে আমরা 24 ঘন্টা সিরাজ ভাইকে তাকে কাঁধে করে নিয়ে দেয়াল পার করা, মোটরসাইকেলে করে দূরে কোথাও নিয়ে যাওয়া, রাত্রে লুকায় রাখা, তাকে পাহারা দেওয়া। তখন বলল যে তুই সাবধানে থাক, ধরা পড়িস না। এটা ওবায়দুর রহমান বললেন। হ্যাঁ বললেন, দেখি আমি কি করতে পারি। বললাম আপনি কি করতে পারবেন? আপনাকে তো মাইরা ফেলবে। রাখ না। তখন আমার একটু সন্দেহ হইল।
সামথিং রং। বাসায় না গিয়া একজনকে পাঠাইয়া দিলাম, বললাম মা আর আমার ওয়াইফ যেন বাসা থেকে বের হয়ে যায়। মা চলে গেলেন পাশেই তার মেয়ের বাসায়। অবস্থা দেখে মনে হলো সবাই হতভম্ব। হঠাৎ মানুষের গলা কাইটে ফেললে পুরা ধরটা যেমন লাফাইতে থাকে সেই রকম। কি করবে কেউ বুঝতেছে না। ৭১-এর পরের অবস্থাটা হয়েছিল এমন যে বঙ্গবন্ধু যদি হয় ৮০ ভাগ, অন্য নেতারা সবাই মিলে হবে ২০ ভাগ। নেতৃত্বের এই ডিফারেন্সের কারণে সাহস করে কিছু একটা করা, এটা তারা করতে পারেন নাই। ওবায়দুর রহমানকে কি তখন আপনার সন্দেহ হয়েছিল? আমাকে যখন বলল দেখি আমি কি করতে পারি, তখন আমি বলেছিলাম আপনাকে তো মেরে ফেলবে। উনি তখন বলেছিলেন না, নুরুল ইসলাম তো আছে, নুরুল ইসলাম মঞ্জু। হ্যাঁ, বরিশালের। নুরুল ইসলামের সঙ্গে খন্দকার মোস্তাকের সম্পর্ক ভালো। চাষি, খন্দকার মোস্তাক, নুরুল ইসলাম, তাহিরউদ্দিন ঠাকুর, এরা তো একটা গ্যাং। এরপর আমি চলে গেলাম পরিবাগে হামিদ ভাইয়ের বাসায়। হামিদ সাহেব হলেন এখন যে মন্ত্রী আছে দীপু তার বাবা। উনি ১৯৭০ সালে আমাদের এমপি ছিলেন। ৭৩-এ নমিনেশন পান নাই। দেখলাম একটা গেঞ্জি আর লুঙ্গি পইরা দাঁড়ায় আছে। তুই আইসস এতক্ষণ পরে? আমি এখন কি করব, কই যাব? আমি সব কিছু বিস্তারিত বলার পর উনি ফিট হইয়া পইরা গেল। ভাবি বললেন তুমি চইলা যাও, তুমি থাকলে আরও এরকম করবে। বললাম এখনই বাড়ি ছাইরা চইলা যান, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাইখেন। দেশের বাড়িতে বইলেন যে কোথায় আছেন, কোথায় যাবেন। ওনার বাড়ি দোলেশ্বর। বললাম দেশের বাড়িতে গিয়া আত্মীয়ের বাড়িতে থাকবেন, নিজের বাড়িতে উঠবেন না। যা হোক, ওখানে একটা গ্রাম আছে জাজিরা, ওখানে দৌলত মেম্বারের বাড়িতে গিয়া উনি উঠলেন। আমিও এখানে কিছু করতে পারলাম না। পরে কেরানীগঞ্জে চইলা গেলাম। ওখানে গিয়া শুনি যে রাজ্জাক ভাই কেরানীগঞ্জে, তাকে খুঁজতে থাকি। এক স্কুল মাস্টারের ছেলে বলল রাজ্জাক সাহেব এক বাসায় আছে। মুক্তিযুদ্ধের সময় কেরানীগঞ্জে আমার নাম ছিল মৌলভী সাহেব। কেউ আমার কাছে আসলে বলতো মৌলভী সাহেবের কাছে যাচ্ছি, যাতে নামটা প্রকাশ না হয়। রাজ্জাক ভাই যার বাসায় উঠেছিলেন তার নাম মহেশ, চরে বাড়ি। আমি আর দেরি না করে দিনের বেলায় আর ২ জন ছেলেকে নিয়ে চলে গেলাম মহেশের বাড়ি। এর আগে একটা ছেলে তাকে বলেছিল মৌলভী সাহেব আসতেছে আপনার কাছে। এই কথা শুনে উনি ওই বাসা ছেড়ে আরেক বাসায় চলে গেছেন, জায়গা চেঞ্জ করে ফেলেছেন। খসরু ভাইয়ের আপনি একসঙ্গে গেছেন? আমরা একটু আগে পরে গেছি। এলিফ্যান্ট রোডে মাহবুব আলীর বাসা পর্যন্ত আমরা একই সঙ্গে ছিলাম। খসরু বলল চলো, আমরা অস্ত্রশস্ত্র নিয়ে একসঙ্গে নামি। তুমি একটা রাইফেল নিয়ে এসব ট্যাঙ্ক ফ্যাঙ্কের সামনে কি করবা, আগে অর্গানাইজ করি। তারপর ৩২ নম্বরের দিকে গেলাম। দূরে থেকে দেখলাম, লোকজন দেখেই বলল আপনারা সরেন। কেরানীগঞ্জে থাকার সময় কর্নেল শারাফাত জামিল খবরটা পাঠালো সার্জেন্ট জহুরুল হকের ভাই আমিনুল হক, পরে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন। ওনার বাড়ি তো এলিফ্যান্ট রোডে চিত্রা। উনি খবর পাঠালেন দেখা করার জন্য। আমাকে সবাই এম্বার্গো দিয়া দিছে, আপনি এলিফ্যান্ট রোড যাবেন না। আমিনুল হকের সঙ্গে দেখা করলাম আরেক জায়গায়। বললেন তোমাকে তো শারাফাত জামিল খুঁজতেছে। ইন দ্য মিন টাইম আমরা একটা সাইকোস্টাইল মেশিন জোগাড় করছি। ছাত্রলীগের ঢালি, মোজাম্মেল আর মানিকগঞ্জের রৌফ, এরা সাইকোস্টাইল মেশিনে লিফলেট ছাপল। দিনের বেলা আমি এক এক জায়গায় থাকতাম, ঘুমাতাম, বের হতাম রাতের বেলা। তখন তো কারফিউ। এক জায়গায় শারাফাত জামিলের সঙ্গে মিটিং করলাম। সঙ্গে ছিল স্কোয়াড্রন লিডার ইকবাল, আমার খুব ক্লোজ ছিল। বলল আমরা কিছু একটা করতে চাই, তোমরা বাইরে থেকে আমাদের সাপোর্ট দাও। এদের রিসিস্ট করার মতো অস্ত্র আমাদের কাছে নাই, আমরা করব, তোমরা আমাদের সাপোর্ট দাও। একটা কথা বলি, তখন কিন্তু আমাদের প্রতি পাবলিক সাপোর্ট ছিল না। এর অবশ্য কারণ আছে, আমাদের কিছু ব্যর্থতা আছে। বাকশাল মনে হয় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ হয় নাই। এটা হওয়া উচিত ছিল ৭২-এ, একটা জাতীয় সরকার। যদি তখন হইতো
তাহলে অন্তত 10 বছর সুন্দর একটা মুক্তিযুদ্ধের সরকার থাকত। 75-এ বাকশাল গণতন্ত্রের মানসপুত্র সোহরাওয়ার্দীর ভাবশিষ্য বঙ্গবন্ধুর হাতেইটা শত্রুর হাতে একটা অস্ত্র চইলা গেছে। এটা একটা ফ্যামিলি রুল হিসাবে ইন্টারন্যাশনালি কাভার্ড হইছে। শেখ মুজিব পার্টির চেয়ারম্যান, মনিফাই সেক্রেটারি। মনিফাই তো সেক্রেটারিদের মধ্যে 2 নম্বরে। সেক্রেটারি জেনারেল হইল ক্যাপ্টেন মনসুর আলী, জিল্লুর রহমান 1 নম্বর সেক্রেটারি, মনিফাই 2 নম্বর, রাজ্জাক ভাই 3 নম্বর। শেখ মনির বাড়িতে লুটপাট হয়েছিল। জাসদ গণবাহিনীর ঢাকা নগর শাখার একজন সদস্য তার বাড়ির গ্যারেজ থেকে একটা জিপ নিয়ে আসে 15ই আগস্ট সকালে। সেটি চালিয়ে হাজারীবাগের গজমহলে একটা পরিত্যক্ত ট্যানারি কারখানার চত্বরে গাছপালার আড়ালে রেখে দেয়। 10 দিন পরে সে সেটা নিয়ে যায়। 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর প্রতিক্রিয়া দেখে সেনাপ্রধান KM শফিউল্লাহ হতাশ হয়েছিলেন বলে পরে তিনি উল্লেখ করেছেন। ডালিম সকালে তাকে ঢাকা সেনানিবাসের ভেতর 46 ব্রিগেডের দপ্তরে নিয়ে যান। তিনি ওখানে গিয়ে দেখেন সৈন্যরা সবাই আনন্দ করছে, এমনকি বঙ্গবন্ধুর কিছু ছবিও ভাঙা হয়েছে। সেনাপ্রধান শফিউল্লাহ যে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তাই নয়, তিনি তার ব্যক্তিত্ব হারিয়েছিলেন। বিষয়টি খুব কাছ থেকে লক্ষ্য করেছেন রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহবুব তালুকদার। 15ই আগস্ট বিকেলে বঙ্গভবনে তিনি একটা কাজে খন্দকার মোস্তাকের অফিস কক্ষে ঢুকছিলেন। সশস্ত্র বাহিনীর 3 প্রধান সেখানে ছিলেন, ফারুক রশিদও সেখানে ছিলেন। লেখককে দেওয়া সাক্ষাৎকারে মাহবুব তালুকদার বলেছেন, সবাই বসা। দেখলাম ফারুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে শফিউল্লাহও দাঁড়িয়ে গেলেন। ফারুক পায়চারি করছে, রশিদের সঙ্গে কথা বলছেন, বসছেন না। শফিউল্লাহও বসছেন না। সময় কেটে যাচ্ছে। অগত্যা শফিউল্লাহ দেয়ালে ঝোলানো পেইন্টিং দেখতে থাকলেন। 3 মিনিট পর ফারুক চেয়ারে বসলেন। দেখা দেখি শফিউল্লাহও বসলেন। আগস্ট অভ্যুত্থানের আগের রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল আলোচনার কেন্দ্রে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। সরকার সমর্থক ছাত্ররা সবাই আত্মগোপনে চলে গিয়েছিল। প্রথম বর্ষের ছাত্র শফিকুল ইসলাম ইউনুস থাকতেন সার্জেন্ট জহুরুল হক হলে। তার নিজের কোনো সিট ছিল না। হলের 270 নম্বর কামরায় তিনি তার এক দোসোয়ালি ভাইয়ের সঙ্গে ডাবলিং করতেন। ওই কামরায় ছিলেন গণিত বিভাগের ছাত্র আতাউর রহমান নুরু এবং আব্দুল কাদির। ইউনুস এক সাক্ষাৎকারে বলেছেন, 15 তারিখ বঙ্গবন্ধু আসবেন, আমি ভলেন্টিয়ার। আমাকে একটা লাল রঙের স্কার্ফ আর SP মাহবুবের সাইন করা একটা চেস্ট কার্ড দেওয়া হয়েছিল। সকালে আমার ডিউটি ভিসির বাড়ির সামনে। 8 কলেজের পোলাপান রাস্তায় আলপনা আইক্যা রাখছে। সকালে একজন হলে আইসা বলল, আমি মেজর, আপনাদের কোনো অসুবিধা নাই, একটা অভ্যুত্থান হইছে, আপনারা হলে থাকেন। ছাত্র নেতারা সব ভাইগা গেছে। GS রফিকুল ইসলামও দেখলাম ভাইগা গেল। 3-4 দিন পর হল ছাইরা চইলা আসলাম। আমার বন্ধু মিজানের বাবার একটা ওষুধের দোকান ছিল কামরাঙ্গীর চরে টংঘর, ওইখানে ছিলাম। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক লেখককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী 15ই আগস্ট সকালে তার বাড়ি ছেড়ে, ওখানে মুরগির ঘর ছিল, সেখানে একজন সার্ভেন্ট ছিল দেখাশোনা করার জন্য, তার ঘরে ছিলেন। তার 2-1 দিন বাদে কোনো এক ফাঁকে পালিয়ে অন্য জায়গায় যান। রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক নীলিমা ইব্রাহিম হলের ভেতর 5 তলায় কর্নারের লাস্টরুমে তার হাজব্যান্ড ছেলে মেয়ে নিয়ে ছিলেন। যারা বাকশালের জন্য মুভ করেছিলেন ওদের একজনও সামনে আসেননি। ওপেনলি কেউ উল্লাস প্রকাশ করেনি, তবে অনেকেই বলেছেন এটা অনিবার্য ছিল, যা হওয়ার তাই হয়েছে। যারা একটু বুদ্ধিমান তারা বলেছেন এটা একটা ট্র্যাজেডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট ছিলেন মেহেরুন্নেসা চৌধুরী। 15ই আগস্ট তার দিন কেটেছিল উৎকণ্ঠার অনিশ্চয়তায়। লেখককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 14ই আগস্ট হলের ছাত্রীরা উৎসুক ছিলেন। পরদিন বঙ্গবন্ধু হলের সামনে দিয়ে হেঁটে TSCতে যাবেন। ছাত্রীরা রাতে বরণডালা সাজাচ্ছিল।
পরদিন সকালে হলের গেটের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে অভিবাদন জানাবে, এরকম পরিকল্পনা ছিল। ভোরে হলের ভিপি রাখি দাস পুরো কায়স্থ এবং জিএস নাজমুন্নাহার নিনা এসে খবর দিলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে। ছাত্রীরা তখন উদ্ভ্রান্ত। এদিকে হলের গেটে দরাম দরাম আওয়াজ হচ্ছে গেট খোলার জন্য। গেট দিয়ে সেনাবাহিনীর ৩-৪ জন অফিসার ঢুকলেন, বললেন, মেয়েদের সঙ্গে কথা বলতে পারি? প্রভোস্ট অনুমতি দিলে তারা বললেন, মুজিবকে নির্বংশ করা হয়েছে, ভয়ের কিছু নেই, আপনারা বের হবেন না। ইতিমধ্যে প্রভোস্টের ঘরে ফোন বেজে উঠল। মোটা গলায় একজন বলছে, আরও প্রভোস্টগিরি করবেন? তিনি নার্ভাস হয়ে ফোন রেখে দিলেন। বাসার বেডরুমে ছিলেন তার স্বামী আমিনুল হক চৌধুরী। তাকে বরিশালের জেলা গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল। প্রভোস্টের বাসভবনের পাশের বাসায় থাকতেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুদ্দিন হোসেন। মেহেরুন্নেসার ভাষ্যমতে, আমার হাজব্যান্ড নাখালপাড়ায় আমার বোনকে ফোন করলেন বদরুদ্দিন হোসেনের বাসায় গাড়ি পাঠাতে। বোন তার 2 মেয়েকে সঙ্গে দিয়ে গাড়ি পাঠালেন। ওরা আমার হাজব্যান্ডকে ওই বাসা থেকে নাখালপাড়ায় নিয়ে গেল। পরে উনি বরিশালে চলে যান। সেখানে গিয়ে দেখেন তার বাড়িঘর সব লুট হয়ে গেছে। এরপর তিনি তাদের গ্রামের বাড়ি উলানিয়ায় চলে যান। রোকেয়া হলের প্রভোস্ট ছিলেন নীলিমা ইব্রাহিম। একদল ছাত্রী এসে তাকে ঘেরাও করে থমকে গেছে, যাবি যাবি। সরকারের সঙ্গে সুসম্পর্ক ছিল এমন শিক্ষকদের অনেকেই হয়রানির শিকার হন। উপাচার্য আব্দুল মতিন চৌধুরী গ্রেপ্তার হয়ে যান। আমাকে প্রভোস্ট পদ থেকে সরানোর জন্য অনেক চাপ আসছিল। ততদিনে অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী উপাচার্য হয়েছেন। একদল ছাত্রী তার কাছে, এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আব্দুল ফজল সাহেবের কাছেও আমার বিরুদ্ধে নালিশ জানায় আমি নাকি অনেক দুর্নীতি করেছি। আব্দুল ফজল সাহেবও উপাচার্যকে চাপ দিচ্ছিলেন আমাকে যেন প্রভোস্টের পদ থেকে সরিয়ে দেয়া হয়। ফজলুল হালিম সাহেব জিয়াউর রহমানের সঙ্গে কথা বললেন। জিয়া বললেন, ইটস ইয়োর প্রবলেম, ইউ হ্যান্ডেল ইট। ইতিহাসের অধ্যাপক অদুদ রহমান আমাকে পরামর্শ দিলেন। ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে আমি যোগ দিতে পারি, অথবা টিএসসিতে স্টুডেন্টস কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্সের উপপরিচালক হিসেবে যেতে পারি। শেষমেশ উপপরিচালক হিসেবেই যোগ দিলাম। টিএসসিতে 18 বছর কাজ করেছি, পরিচালক হিসেবেই পরে অবসরে গেছি। 15ই আগস্ট অপরাহ্নে দৈনিক বাংলার চিফ ফটোগ্রাফার গোলাম মওলার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে পল্টনের কাছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য একটি জিপে করে তাকে ধানমন্ডির 32 নম্বর সড়কে শেখ মুজিবের বাড়িতে নিয়ে যায়। মওলা বাড়ির ভেতর ঢুকে তার রলিফ্ল্যাক্স ক্যামেরায় অনেকগুলো ছবি তোলেন। সেনা সদস্যরা ক্যামেরা খুলে ফিল্মগুলো নিয়ে তাকে ছেড়ে দেয়। সন্ধ্যায় 2 জন সেনা কর্মকর্তা দৈনিক বাংলা অফিসে আসেন। তাদের একজন মেজর এবং একজন ক্যাপ্টেন র্যাঙ্কের। তারা মওলাকে ছবিগুলো প্রিন্ট করতে দিতে বলেন। তাদের পাহারায় মওলা ডার্করুমে ছবিগুলোর প্রিন্ট তৈরি করেন। সেনা কর্মকর্তাদের তীক্ষ্ণ নজরদারির কারণে মওলা কোনো ছবির ডুপ্লিকেট প্রিন্ট তৈরি করতে পারেননি। প্রিন্ট তৈরির কাজ শেষ হলে তিনি ছবিগুলোর সম্পাদককে একটু দেখিয়ে আনার অনুরোধ করেন। কর্মকর্তা রাজি হন। মওলা ছবিগুলো নিউজরুমে এনে টেবিলের উপর রাখলে তার সহকর্মীরা ছবিগুলো দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। বিকেল 5টা থেকে শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছিল। সাংবাদিকেরা অনেকেই তাদের পরিচয়পত্র দেখিয়ে অফিসে এসেছিলেন। মওলার তোলা ছবিগুলো উপস্থিত সহকর্মীদের মধ্যে দেখেছিলেন ফজলুল করিম বার্তা সম্পাদক, জহিরুল হক রিপোর্টার, সৈয়দ আব্দুল কাহহার ফিচার এডিটর, মাহফুজুল্লাহ সহকারী সম্পাদক বিচিত্রা প্রমুখ। সেনা কর্মকর্তারা পরে সবগুলো ছবি নিয়ে যান। শেখ মুজিবের মরদেহ দাফন করা নিয়ে বঙ্গভবনে কথা কাটাকাটি হয়েছিল। খন্দকার মোস্তাক বলেছিলেন, যথাযোগ্য মর্যাদায় তার পিতামাতার কবরের পাশে গোপালগঞ্জের স্বগ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হোক। একজন সেনা কর্মকর্তা ওই সময় প্রতিবাদ করে বলেছিলেন, আমরা তাকে বিশ্বাসঘাতক হিসেবে হত্যা করেছি,
আর এক্ষণে আপনি তাকে মর্যাদার সঙ্গে দাফন করতে চান, এটা কেমন কথা? এ হতে পারে না। মোস্তাক তাকে ধমক দিয়ে বলেছিলেন, ওয়েল, ইন দ্যাট কেস ইউ টেক ওভার। ইফ আই এম দ্য প্রেসিডেন্ট ইউ হ্যাভ টু ক্যারি আউট মাই অর্ডার্স। 15ই আগস্টে যারা নিহত হয়েছিলেন তাদের দাফনের ব্যবস্থা ঢাকা সেনানিবাসের স্টেশন কমান্ডার কর্নেল হামিদকেই করতে হয়েছিল। বঙ্গভবন থেকে খন্দকার মোস্তাকের নির্দেশ পেয়ে তিনি এই কাজটি সমাধা করেন। তাকে বলা হয়েছিল সব লাশ বনানী গোরস্থানে দাফন করা হবে, শুধু শেখ মুজিবের লাশটি আপাতত বাসায় থাকবে। কর্নেল হামিদ দাফনের বর্ণনা দিয়েছেন এভাবে: রাত ছিল গভীর অন্ধকার। শেখ সাহেবের পরিবারের সব লাশ কফিনবন্দি করে সাপ্লাই ব্যাটালিয়নের ট্রাকে তুলে আমার আগমনের জন্য অপেক্ষা করছিল। শুধু শেখ সাহেবের লাশ কফিনবন্দি করে বারান্দার এক কোণে একাকী ফেলে রাখা হয়েছিল। আমি সুবেদার সাহেবকে জিজ্ঞাসা করলাম, এটা কি শেখ সাহেবের লাশ? তিনি স্মার্টলি জবাব দিলেন, জি স্যার, এটা শেখ সাহেবের। কেন জানি কৌতূহল বশতই বললাম, কফিনের ঢাকনাটা খুলুন, আমি চেক করব। কি আশ্চর্য, দেখা গেল ওটা শেখ সাহেবের লাশ নয়, শেখ নাসেরের। আমি আবার ট্রাকে উঠে সবগুলো ঢাকনা খুলে ম্যাচ বাক্সের কাঠি জ্বালিয়ে শেখ সাহেবকে খুঁজতে থাকলাম। অবশেষে ট্রাকের এক অন্ধকার কোণে শেখ সাহেবকে পাওয়া গেল। তার কফিনের ঢাকনা বন্ধ করে সম্মানের সঙ্গে তাকে নিচে নামিয়ে বারান্দায় স্থাপন করা হলো। বারান্দা থেকে শেখ নাসেরের কফিন ট্রাকে নিয়ে তুলে দেয়া হলো। শেখ মনির বাসায় পৌঁছে ঘরের ভিতর ঢুকে দেখি সব ফাঁকা, কেউ নেই। থানায় গিয়ে জিজ্ঞাসা করলাম শেখ মনির লাশ সম্পর্কে তারা কিছু জানে কি না। তারা বলল, গোলাগুলির পর কিছু সৈন্য এসে বোধ হয় ডেড বডিগুলো মর্গে নিয়ে গেছে। আগত্যা আমি জিপ নিয়ে দ্রুত মেডিকেল কলেজের মর্গে পৌঁছালাম। মর্গেই সব লাশ আছে। ড্রোমেশে দরজা খুললে দেখা গেল মর্গে পূর্বের পুরনো পচাগলিত অনেক লাশ একসঙ্গে স্তূপ হয়ে আছে। ওগুলোর মধ্য থেকে শ্রেণীবাদ ও শেখ মনির পরিবারের সদস্যদের মৃতদেহগুলো শনাক্ত করা হয়। এতগুলো লাশ একসঙ্গে চাপাচাপি করে থাকায় 12 ঘন্টাই একেবারে পচে গিয়েছিল। লাশগুলো ট্রাকে উঠিয়ে বনানী গোরস্থানে নিয়ে যেতে বলি। আমি সেখান থেকে দ্রুত জিপ চালিয়ে বনানী ছুটলাম। সাপ্লাই ব্যাটালিয়নের সৈনিকেরা একটানা কাজ করে 18টি কবর খুঁড়ে রেখেছিল। শেখ পরিবারের 7 জন সদস্যের কবর আছে বনানীতে। প্রথম কবরটা বেগম মুজিবের, দ্বিতীয়টা শেখ নাসেরের, তৃতীয়টা শেখ কামালের, 13 নম্বর কবরটি শেখ মনির। লাশগুলো দাফনের পর আমি আমার অফিসে ফিরে এসে এক এক করে নামগুলো আমার অফিস প্যাডে লিপিবদ্ধ করি। রেকর্ডটি বহুদিন ধরে আমার কাছে রক্ষিত রয়েছে, কেউ কোনো দিন খোঁজও করেনি। এছাড়া আর কোথাও এই সমাধিগুলোর রেকর্ড নেই। আমি আমার অফিসে বসেছিলাম। বঙ্গভবন থেকে টেলিফোনে আবার মেসেজ পাঠানো হলো, শেখ সাহেবের ডেড বডি টুঙ্গিপাড়ায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একটি এয়ারফোর্স হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। তারা তেজগাঁও এয়ারপোর্ট থেকে বেলা 2:30টা নাগাদ শেখ সাহেবের লাশ নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে আকাশে পাড়ি জমালো। মেজর মহিউদ্দিন পুলিশের সহায়তায় কোনো ক্রমে 15-20 জন লোক জানাজার জন্য জড়ো করতে সক্ষম হয়েছিল। একজন স্থানীয় মৌলভীকে ডেকে এনে শেখ সাহেবের লাশ গোসল করানো হয়। তার গায়ে 18টি বুলেটের দাগ দেখতে পাওয়া যায়। গোসল শেষে পিতার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জাতির জনককে শেষ বিদায় জানাতে যে কোনো কারণেই হোক টুঙ্গিপাড়ায় লোকজন সেদিন ভিড় করেনি। যে ব্যক্তি সারা জীবন বাঙালি জাতির স্বাধীন সত্তার জন্য সংগ্রাম করে গেলেন, তাকে শেষ বিদায় জানানো হলো অতি নীরবে, নিঃশব্দে টুঙ্গিপাড়ার একটি গ্রামে। ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাইকমিশনার জেন দীক্ষিত 75-এর শুরুর দিকে ওয়াশিংটনে বদলি হয়ে গিয়েছিলেন। 15ই আগস্ট হত্যাকাণ্ডের খবরটি তিনি জানতে পারেন ওই দিন শেষ বিকেলে। সন্ধ্যায় ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল।
সেখানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম সিদ্দিকী। দীক্ষিত তার অভ্যুত্থানের খবরাখবর এবং এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চান। সিদ্দিকী দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের জটিল রাজনীতি সামাল দিতে গিয়ে মুজিব নিজেই এই পরিণতি ডেকে এনেছেন। মুজিব হত্যা এবং সামরিক অভ্যুত্থান ভারতীয়দের হতবাক করে দিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ কেউ চেয়েছিলেন বাংলাদেশ ভারত চুক্তির সুযোগ নিয়ে ভারত হস্তক্ষেপ করুক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন ওই সময় বিদেশে থাকায় তাকে দিয়ে ভারতীয় হস্তক্ষেপের অনুরোধ জানানোর সুযোগ ছিল। ইন্দিরা গান্ধীর পক্ষে পাশের দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। ভারতে জরুরি অবস্থা জারি করে তিনি নানান ঝামেলার মধ্যে ছিলেন এবং 4 বছরের মাথায় বাংলাদেশে দ্বিতীয়বার ভারতীয় হস্তক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে না বলে মনে হয়েছিল। আগস্ট হত্যাকাণ্ডের পর যে পরিস্থিতি তৈরি হয় তার ফলে ভারতের গোয়েন্দা সংস্থা সমালোচনার মুখে পড়ে। এটাকে ভয়ঙ্কর গোয়েন্দা বিপর্যয় হিসেবে দেখা হয়। প্রশ্ন ওঠে, কেন মুজিব বিরোধী এই ষড়যন্ত্র সম্পর্কে বেখবর ছিল? 1968 সালের 21 সেপ্টেম্বর রয়ের জন্মলগ্ন থেকে 1994 সাল পর্যন্ত কাজ করেছেন বি রমন। এ ব্যাপারে তিনি রয়ের প্রধান RN কাওয়ের কাছে জানতে চাইলে কাও বলেছিলেন, বাংলাদেশে কোনোভাবেই ব্যর্থ হয়নি। তার মতে মুজিবের জনপ্রিয়তা দিন দিন কমে গিয়েছিল, বিশেষ করে সশস্ত্র বাহিনীতে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল এবং সেখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। কাও বিষয়টি ইন্দিরা গান্ধীকে জানিয়েছিলেন। ইন্দিরা তার আশঙ্কার কথা শেখ মুজিবকে জানালে মুজিব তা আমলে নেননি। তিনি মনে করতেন তার জনপ্রিয়তা 1971 সালের মতোই আছে এবং তার জীবনের প্রতি কোনো হুমকি নেই। কাও বলেন, মুজিব যদি নিজেই এগুলোকে গুরুত্ব না দেন তাহলে কেন এ ব্যাপারে দায়ী হবে? ওই সময় পাকশালের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রলীগের একজন নেতা ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুল আলম লেনিন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 15ই আগস্ট কিশোরগঞ্জে এবং তার পরদিন খুলনার একটা কলেজে মিছিল হয়েছিল। এছাড়া বাংলাদেশে আর কোনো প্রতিবাদ হয়েছে বলে আমার জানা নাই।